ওয়েলকাম টু সাফল্য একাডেমি। সাফল্য একাডেমিতে তোমাদের নতুন আরও একটি ক্লাসে স্বাগত জানাই। সাফল্য একাডেমি কম্পিটিটিভ চ্যানেলে আজকে আমাদের যে বিষয় নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে ফিজিক্স বা পদার্থবিদ্যা। পদার্থবিদ্যার প্রথম আমি যে চ্যাপ্টারটা শুরু করব সেটি হচ্ছে লাইট বা আলো। চলো শুরু করা যাক। লাইট, লাইটকে আমরা কি বলি? আলো, তাই তো? এখন দুটি মতবাদ আছে আলো সম্পর্কে। বিজ্ঞানীদের একটি দল বলছে আলো হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। কি বললাম? আলো হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। লিখি আগে। লাইট ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হলো। এখন প্রশ্ন হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে কি? তুমি এই লাইট চ্যাপ্টারে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে শুধু এতটুকু মাথায় রাখো যে একটা ঢেউয়ের মতো, তরঙ্গের মতো আলো যায়। বোঝা গেল এতটুকু? পরবর্তীতে ওয়েভ চ্যাপ্টারে কয়েক ঘন্টার লেকচার আছে, এই ওয়েভ চ্যাপ্টারে আমরা আলোচনা করব। তাহলে প্রথম হচ্ছে তুমি ভাবো তোমার কাছে যে আলোটা আসছে সেটা একটা ঢেউয়ের মতো, ঢেউয়ের মতো তোমার কাছে আসছে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে তুমি আপাতত এতটুকু মাথায় রাখো যে ওয়েভ বা তরঙ্গ বা ঢেউয়ের মতো আমার কাছে আলো এসে পৌঁছাচ্ছে। হলো। আরেকটা দল বলছে যে লাইট ইজ মেড আপ অফ পার্টিকেল। পার্টিকেল কোন পার্টিকেল? ফোটন। বিষয়টা কীরকম বলছে? আরেকটা দল বলছে যে আলো আমার কাছে এসে পৌঁছাচ্ছে ছোট 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 কণার মাধ্যমে। ছোট ছোট কণা। কোন কণা? কণার নাম কি? ফোটন কণা। বিষয়টা একটু উদাহরণ দিয়ে বোঝাই। ধরো তুমি এইখানে আছো, এইখান থেকে জল জল যাচ্ছে, হ্যাঁ, জল যাচ্ছে। এখানে পাইপ আছে, এই পাইপ থেকে জল বাড়াচ্ছে। তাহলে এটা ঢেউয়ের মতো যাচ্ছে তো, এটা ঢেউয়ের মতো যাচ্ছে তো, এটাকে ধরলাম ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মাধ্যমেও জল পৌঁছাচ্ছে, মানে এটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। পার্টিকেলের মাধ্যমে কীরকম? এখন এইখানে আছো, এইখানে আমি তোমাকে ছোট ছোট ক্যারি ব্যাগে ক্যারি ব্যাগে জল নিয়ে ছুঁড়ে মারছি। পরপর পরপর ক্যারি ব্যাগে জল নিয়ে ছুঁড়ে মারছি তোমাকে। তাহলে সেইটাও তো জল যাচ্ছে তোমার কাছে, কিন্তু ওই যে এক একটা ক্যারি ব্যাগ সেইটাকে আমি ধরলাম পার্টিকেল, এক একটা ফোটন কণা। তাহলে জল কিন্তু দুইভাবেই যাবে। এইটাকে বলছি আমরা পার্টিকেল। এই এক একটা কি ধরছি? পার্টিকেল। এই এক একটা পার্টিকেল কি পার্টিকেল? ফোটন কণা। পার্টিকেল মানে হচ্ছে কণা। তাহলে এটা একটা ফোটন কণা, এটা একটা ফোটন কণা, এগুলো সব এক একটা কি? ফোটন কণা। আরেকভাবে বলছে বিজ্ঞানীরা যে না, আলো হচ্ছে ওয়েভের মাধ্যমে যায়, ঢেউয়ের মাধ্যমে যায়। তাহলে দুইটা মতবাদ এখানে আছে। বোঝা গেল? তাহলে লাইট সম্পর্কে তুমি প্রাথমিক ধারণা কি পেলে? লাইট ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। লাইট হচ্ছে তরঙ্গের মতো যায় বা ঢেউয়ের মতো যায়, এতটুকু মাথায় রাখো। সেকেন্ড হচ্ছে লাইট ইজ মেড আপ অফ পার্টিকেল, অর্থাৎ আলো ছোট ছোট কণা দিয়ে তৈরি। ছোট ছোট কণার মাধ্যমে আলো আমাদের পৃথিবীতে এসে পৌঁছায়। সেই কণার নাম কি? ফোটন কণা। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ একটা, আর একটা হচ্ছে পার্টিকেল। বোঝা গেল এই দুটো? ইলেকট্রোম্যাগনেটিকের মধ্যে এক্স রে, ইউভি রে, হ্যাঁ, তারপরে তোমার গামা রে, তোমার ইনফ্রারেড রে, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ, সব এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে আছে। এটা আমরা পরবর্তী চ্যাপ্টারে আলোচনা করব। শুধু এই দুটো কথা মাথায় রাখো, যে আলো তরঙ্গের আকারে যায় বা ঢেউয়ের আকারে যায়, আর একটা হচ্ছে আলো ছোট 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 পার্টিকেলের মাধ্যমে, কণার মাধ্যমে যায়। সেই কণা কি? সেই কণা হচ্ছে ফোটন কণা। বলছে এই পার্টিকেল যদি একটা ক্যারি ব্যাগে জল ভরি আমি, সেই জলটা তো দিচ্ছি তোমাকে আমি, তাই তো? তার মানে ওই জলের ওই ক্যারি ব্যাগের মধ্যে কি থাকছে? এনার্জি থাকছে। মানে পার্টিকেলের মধ্যে এনার্জি আছে। সেই
এনার্জি, এটাকে আমরা বলি প্যাকেট অফ এনার্জি, তাই তো? অর্থাৎ এনার্জি প্যাকেট, ওই ছোট ছোট পার্টিকেলের মধ্যে কি আছে? এনার্জি আছে, জল আছে। উদাহরণ দিয়ে বোঝাচ্ছি আমি। ঠিক সেই রকম আলো যখন এসে পৌঁছায়, সেই ছোট ছোট পার্টিকেলের মধ্যেই এনার্জি থাকে। হলো, এই এনার্জির জন্যই আমরা ফটো ইলেকট্রিক এফেক্ট দেখতে পাই। কীরকম? সোলার প্যানেল থাকে, তাই তো? আলো এসে সোলার প্যানেলে পড়ে, তাই তো? এই যে সোলার প্যানেলটা তো একটা ধাতুর তৈরি, মেটালের তৈরি। এখন এখানে ছোট ছোট পার্টিকেল এসে পড়লো আলোর, তাই তো? ছোট ছোট পার্টিকেল এসে পড়লো, ছোট ছোট পার্টিকেল এসে পড়লো। এই ছোট ছোট পার্টিকেলের মধ্যে কি থাকে? এনার্জি থাকে, প্যাকেট অফ এনার্জি থাকে, এনার্জি থাকে। এনার্জি থাকলো, তার মানে এই যে মেটালের ওপরে পড়লো। এখন মেটাল আমরা কেমিস্ট্রি ক্লাসে পড়বো যে সবগুলোই অ্যাটমের তৈরি। কিসের তৈরি? পরমাণুর তৈরি। পরমাণুর তৈরি। এখানে ধরো এরকম একটা পরমাণু আছে, সেই পরমাণুর ভেতরে প্রোটন নিউট্রন থাকে, আর চারিদিকে কি থাকে? ইলেকট্রন থাকে, ইলেকট্রন থাকে। এই এনার্জি এসে ইলেকট্রনগুলোকে বাইরে বার করে, আর ইলেকট্রন যখনই বাইরে ওই এনার্জির দ্বারা বাইরে বার হয়, তখনই তো কারেন্ট উৎপন্ন হয়। সেই জন্য সোলার প্যানেলে আমরা ইলেকট্রিক পাই। এটাকেই বলে ফটো ইলেকট্রিক। ফটো মানে কি? ফটো মানে হচ্ছে আলো, ইলেকট্রিক কারেন্ট এফেক্ট, প্রভাব, অর্থাৎ আলোর দ্বারা কারেন্ট পাই আমরা। বোঝা গেল? তাহলে আলোর যে সোলার প্যানেল, সেই সোলার প্যানেলে আলোর কোন ধর্ম থাকে? পার্টিকেল বা ফোটন কণার দ্বারা আলো থেকে আমরা সোলার প্যানেলের মাধ্যমে আলো পাই। বোঝা গেল? এনার্জি পাই, এখান থেকে এনার্জি তৈরি হয়। বোঝা গেল? তাহলে ফটো ইলেকট্রিক এফেক্ট, ফটো মানে হচ্ছে আলো, আলোর দ্বারা যে শক্তি তৈরি হয় সেটা আলোর কোন ধর্ম? বলছে পার্টিকেল বা ফোটন কণার জন্য হয়। এইরকম বোঝা গেল? তাহলে এই দুটো নোট করবে। লাইট ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অ্যান্ড লাইট ইজ মেড আপ অফ পার্টিকেল। পার্টিকেলটার নাম কি? ফোটন কণা। মুখস্থ? ওকে। এইবারে আমরা ওয়েভ প্রপার্টি করব। ওয়েভ প্রপার্টি অফ লাইট। তরঙ্গের যে ধর্ম, তরঙ্গের ফার্স্ট ধর্ম হচ্ছে রিফ্লেকশন অফ লাইট। রিফ্লেকশন অফ লাইট, রিফ্লেকশন অফ লাইটকে বাংলায় বলি আলোর প্রতিফলন। আলোর প্রতিফলনটা কিন্তু ওয়েভ প্রপার্টি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ধর্ম একটা। কীরকম? বলছে এইখানে আমি একটা মিরর রাখলাম। কি রাখলাম? মিরর রাখলাম। হলো, ওপর থেকে আলোক রশ্মি এসে মিররের ওপরে পড়লো, ওপর থেকে আলো দিলাম। হলো, এটাকে বাংলায় বলি আমরা আপতিত রশ্মি, ইংরেজিতে বলি ইনসিডেন্ট রে। ইনসিডেন্ট রে, রে মানে কি? রশ্মি। ইনসিডেন্ট মানে আপতিত রশ্মি। বোঝা গেল? ইনসিডেন্ট রে। এবার আয়নার ওপরে এসে পড়লো, মিরর মানে কি? আয়না, স্মুথ সারফেস কিন্তু এটা। এখান থেকে ব্যাক করে চলে গেল, তাই তো? লাইট মারবে, দেখবে আয়নার ওপরে ব্যাক করে চলে যাবে। এইখান থেকে ব্যাক করলো, এইটাকে আমরা বলি প্রতিফলিত রশ্মি, রিফ্লেক্টেড রে। রে মানে রশ্মি, রিফ্লেক্টেড মানে প্রতিফলিত হওয়া। তাহলে ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে, যে বিন্দুতে এসে মিলিত হয় এটাকে আমরা বলি পয়েন্ট অফ ইনসিডেন্স। পয়েন্ট অফ ইনসিডেন্স, আপাতন বিন্দু। হলো, আপাতন বিন্দু। তাহলে আলোক রশ্মি এসে পড়লো, পয়েন্ট অফ ইনসিডেন্স থেকে রিফ্লেক্ট হয়ে চলে গেল, যে মাধ্যম থেকে এসেছিল সেই মাধ্যমে ফিরে গেল। ওপরেরটা একটা মাধ্যম, যে মাধ্যম থেকে এসেছিল সেই মাধ্যমে আবার ফিরে গেল। এখন এই পয়েন্ট অফ ইনসিডেন্সে আমরা 90 ডিগ্রিতে একটা দাগ টানবো। এই দাগটাকে বলি আমরা অভিলম্ব, ইংরেজিতে বলি নর্মাল। কি বলি? নর্মাল। তাহলে ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে যেখানে মিলিত হয় তার নাম কি? পয়েন্ট অফ ইনসিডেন্স। পয়েন্ট অফ ইনসিডেন্সে লম্বালম্বি একটা রেখা টানলাম, যেটাকে আমরা বলি নর্মাল। বোঝা গেল? এখন এই ইনসিডেন্ট রে আর নর্মালের সঙ্গে যে কোণ তৈরি হবে, সেই কোণের আমরা নাম দেব অ্যাঙ্গেল
অফ ইনসিডেন্টস, অর্থাৎ আপাতন কোণ, আই নাম দিলাম। নর্মাল এবং রিফ্লেক্টেড রের সঙ্গে একটা কোণ তৈরি হবে, সেই কোণটার নাম হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। বোঝা গেল? এর নাম দিলাম আমরা আর। তাহলে কি বললাম, একটা মিরর আছে, ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে, ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে, ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে, যে মিডিয়াম থেকে এসেছিলো সেই মিডিয়ামে ফিরে গেল। এইখানে যেটা মিলিত হয় তাকে বলি আমরা পয়েন্ট অফ ইনসিডেন্স, পয়েন্ট অফ ইনসিডেন্স। এখানে লম্বালম্বি একটা দাগ ডাললাম, এটাকে আমরা কি বললাম, নর্মাল। নর্মালের সঙ্গে ইনসিডেন্ট রের যে কোণ সেটাকে আমরা বলি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, আই। আর নর্মালের সঙ্গে রিফ্লেক্টেড রের যে কোণ সেটাকে আমরা বলি অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। বোঝা গেল? বলছে সর্বদা, একদম সব সময় এইটাই সত্য যে এই কোণটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। এটা হচ্ছে আলোর রিফ্লেকশনের ল, আলোর রিফ্লেকশনের সূত্র বা আলোর প্রতিফলনের সূত্র। কি বলছে? বলছে যদি কোনো একটা সারফেসে আলোকরশ্মি এসে পড়ে আর সেই মাধ্যমে যদি ফিরে যায়, আর এই আপাতন বিন্দুতে বা পয়েন্ট অফ ইনসিডেন্সে যে অঙ্কিত অভিলম্ব থাকবে, অঙ্কিত অবিলম্বের সঙ্গে ইনসিডেন্ট রের যে কোণ তৈরি হবে অর্থাৎ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এই কোণটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এবং অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন ইজ অলওয়েজ ইকুয়াল, অর্থাৎ আই ইজ ইকুয়াল টু আর। বোঝা গেল? আপাতন কোণ এবং প্রতিফলন কোণ সব সময়ের জন্য সমান হবে। গেটিং মাই পয়েন্ট অর নট? তাহলে আপাতন কোণ আর প্রতিফলন কোণ সব সময়ের জন্য সমান হবে, এটা ফার্স্ট ল। সেকেন্ড ল কি বলছে? সেকেন্ড ল বলছে ইনসিডেন্ট রে, আপতিত রশ্মি, রিফ্লেক্টেড রে, প্রতিফলিত রশ্মি, আর পয়েন্ট অফ ইনসিডেন্সে যে অঙ্কিত নর্মালটা আমি ড্র করেছি সেইটা সব সময় একই প্লেনে থাকবে। ইনসিডেন্ট রে, reflected ray and normal lies in the same plane, কীরকম ব্যাখ্যাটা হচ্ছে এইরকম, এইটা হচ্ছে ইনসিডেন্ট রে, এটা হচ্ছে রিফ্লেক্টেড রে, আর এইটা হচ্ছে আমার অবিলম্ব। দেখো এইটা একই প্লেনে থাকছে না, একটাই তো প্লেনে থাকছে, এটা একটাই প্লেনে থাকছে। এই বোর্ডের উপরে যখন এঁকেছে এটাতে একটাই প্লেন আছে। এরকম কি হয়েছে? এইটা দেখা যাচ্ছে অবিলম্ব আর এই দিক দিয়ে দেখা যাচ্ছে ইনসিডেন্ট, এটা তো হয়নি। বলছে এটা একটাই প্লেনে থাকবে। হ্যাঁ, যদি এইটা অবিলম্ব এখানে হয় তাহলে এইটা এখানে হবে আর এইটা এখানে হবে, আবার একটাই প্লেন হয়ে গেল। বোঝা গেল? সর্বদা একটাই প্লেনে থাকবে। তাহলে কি বললাম? ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে অ্যান্ড নর্মাল লাই অন দ্য সেম প্লেন। এটা লেখার দরকার নেই, শুধু এতটুকু মনে রাখো যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন ইজ অলওয়েজ ইকুয়াল, অ্যান্ড ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে অ্যান্ড নর্মাল লাই অন দ্য সেম প্লেন, একই তলে থাকবে। বোঝা গেল এতটুকু? এইটুকু না নোট করবে। হলো? এইবারে এটা তো একটা স্মুথ সারফেস, মসৃণ সারফেস। যদি সারফেসটা অমসৃণ হয়, যদি আলো এসে এখানে পড়ে, ইনসিডেন্ট রে, পয়েন্ট অফ ইনসিডেন্স অ্যান্ড রিফ্লেক্টেড রে অ্যান্ড নর্মাল, এটা যদি নর্মাল হয়, এটা যদি নর্মাল হয় তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন এই দুটো কি সমান হবে? বলো। এটা স্মুথ সারফেস আর এটা রাফ সারফেস। এই দুটো কি সমান হবে? বলছে এই ক্ষেত্রেও কিন্তু অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অ্যান্ড অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন আই ইজ ইকুয়াল টু আর সমান হবে। বোঝা গেল?
তাহলে রিফ্লেকশন অফ লাইট বা আলোর প্রতিফলন মানে হচ্ছে আলো যে মিডিয়াম থেকে আসবে আবার সেই মিডিয়ামে ফিরে যাবে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট এবং অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন সমান হবে, আর ইনসিডেন্ট রে রিফ্লেক্টেড রে নর্মাল লাই অন দ্য সেম প্লেন একই সমতলে থাকবে। বোঝা গেল রিফ্লেকশন অফ লাইট। নেক্সট রিফ্র্যাকশন অফ লাইট। রিফ্র্যাকশন অফ লাইট, রিফ্র্যাকশন অফ লাইট, রিফ্র্যাকশন অফ লাইটকে বাংলায় বলে আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণ বিষয়টা কি? বিষয়টা হচ্ছে ওপরে বায়ু আছে, ঠিক আছে, এয়ার মিডিয়াম, নিচে জল আছে, ওয়াটার মিডিয়াম। তাহলে এটা হচ্ছে জল, ওপরে হচ্ছে এয়ার। এটা রেয়ারার মিডিয়াম, তাই তো, লঘু মাধ্যম, এটা ঘন মাধ্যম, ডেন্সার ঘন মাধ্যম, তাই তো। এয়ার হচ্ছে লঘু মাধ্যম, ওয়াটার হচ্ছে ডেন্সার মাধ্যম। বলছে এয়ার মাধ্যম থেকে আলো এসে পড়লো, এয়ার মাধ্যম থেকে আলো এসে পড়লো, তাহলে এটা ইনসিডেন্ট রে, যেটা আসবে তার নাম কি? ইনসিডেন্ট রে, তাই তো, ইনসিডেন্ট রে। বলছে বায়ু মাধ্যমে আলোর গতিবেগ কত, আলো কত স্পিডে যায়? বলছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। যদি এটা কিলোমিটারে বলি তাহলে 1 সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার আলো গতিবেগে চলে, অর্থাৎ 1 সেকেন্ডে আলো পৃথিবীকে প্রায় 3 থেকে 3.5 পাক চক্রাকারে ঘুরবে, অতিক্রম করবে, 3 থেকে 3.5 বার পৃথিবীর চারিদিকে পাক মারবে 1 সেকেন্ডে আলো। বোঝা গেল? এটা মিটারে লিখলে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এতটাই গতিবেগ আলো, পৃথিবীতে আলোর থেকে গতিবেগ আর কোনো বস্তু নাই। তাহলে এই বায়ু মাধ্যমে, ওপরে তো বায়ু, বাতাস, বাতাস মাধ্যমে এয়ারের গতি, এয়ার মাধ্যমে এই আলোর গতিবেগ কত, আলো কত স্পিডে যায়? বলছে 1 সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার যায়। এটা আমি মিটারে লিখেছি 3 × 10⁸। যখনই জলে আসবে আলোর গতিবেগ বলো বাড়বে না কমবে? লঘু থেকে ঘনতে আসছে, ঘন মাধ্যম, জল ঘন মাধ্যম, তাহলে ঘন মাধ্যমে আলোর গতিবেগ বাড়বে না কমবে? কমবে। কত? বলছে 2.25 × 10⁸ মিটার পার সেকেন্ড। কমে যাবে কিন্তু, হ্যাঁ, 2.25 × 10⁸, এটা 3 × 10⁸, এটা 2.25 × 10⁸ মিটার পার সেকেন্ড। বলছে যখন আলো এসে পড়লো জল মাধ্যমে, তাহলে হিসেব তো বলছে এই দিকে যাওয়ার কথা, তাই তো, এদিকে তো যাওয়ার কথা, সোজা আমি আলো দিয়েছি, তাহলে এই বরাবর যাবে। কিন্তু কিন্তু এখানে আলোর গতিবেগটা কমে গেছে, কিন্তু আলো সেই স্পিডে আর যেতে পারছে না জলের মধ্য দিয়ে। এইখানে পয়েন্ট অফ ইনসিডেন্স, এইটা পয়েন্ট অফ ইনসিডেন্স, এই পয়েন্ট অফ ইনসিডেন্সে লম্বালম্বিভাবে আমি অভিলম্ব টানবো। কী টানবো? অভিলম্ব, বা কী টানবো? এটা নর্মাল। কী টানবো? নর্মাল টানলাম। বোঝা গেল? বলছে আলোটা সোজা যাওয়ার কথা ছিল, কিন্তু আলোর গতিবেগ কমে যাওয়ার জন্যে, জলের মধ্যে আলোর, এটা তো জল পুরোটা, জলের মধ্যে আলোর গতিবেগ কমে যাওয়ার জন্য কমে গেছে, আলোটা অভিলম্বের দিকে সরে আসবে, এই দিক দিয়ে যাবে। যাওয়ার কথা ছিল সোজা, কিন্তু অবিলম্বের দিকে সরে এসেছে। এটা তো অবিলম্ব, অবিলম্বের দিকে সরে এসেছে। বোঝা গেল? তখন এইটা হচ্ছে কি? আই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। আর এইটা কি? এইটা আর অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। আর এই রশ্মিটার নাম কি? রিফ্র্যাক্টেড রে। আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি, রিফ্র্যাক্টেড রে হলো। এটা পয়েন্ট অফ ইনসিডেন্স, এটা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। তাহলে আমার কোয়েশ্চেন এখানে আই আর আর এই ক্ষেত্রে কি সমান হবে? এটাই কোয়েশ্চেন। দেখে মনে হচ্ছে সমান হবে, যদি এই বরাবর যেত সোজা, আলোর গতিবেগটা যদি ওপরেও যা নিচেও তা সেম যদি থাকতো তাহলে কিন্তু যেত, কিন্তু আলোর গতিবেগ তো জলের মধ্যে এসে আলোর গতিবেগ কমার জন্য এই আলোটা এখান থেকে সরে এসে অবিলম্বের দিকে সরে এসেছে, অবিলম্বের
দিকে সরে এসেছে, তাই তো? তাহলে আই ইজ নট ইকুয়াল টু আর, অর্থাৎ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ নট ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। বোঝা গেল? তাহলে আলোর প্রতিসরণ কি? আলোর প্রতিসরণ হচ্ছে আলো যখন এক মাধ্যম থেকে অপর অন্য কোনো মাধ্যমে যাবে তখন সোজা পথে না গিয়ে হয় অবিলম্বের দিকে সরবে, আমি আরও একটা উদাহরণ দেব, সেখানে অবিলম্বের থেকে দূরে সরবে। এইটাকে যদি উল্টো করে ভাবতে থাকো যে আলো যদি জল মাধ্যম থেকে বাতাস মাধ্যমে যায়, তাহলে উল্টো করে যদি ছবিটাকে আমি করি এইরকম, তখন দেখবে অবিলম্বের থেকে কি, অবিলম্বের থেকে দূরে সরে যাচ্ছে। তাহলে আলো যখন কোনো এক মাধ্যম থেকে অন্য অপর মাধ্যমে যায়, যাওয়ার সময় যদি সোজাসুজি আলো না গিয়ে অবিলম্বের দিকে বা অবিলম্বের থেকে দূরে সরে যায়, তখন সেই আলোর ধর্মটাকে বলে আলোর প্রতিসরণ ধর্ম। বোঝা গেল? বা রিফ্র্যাকশন অফ লাইট, আলোর প্রতিসরণ। ক্লিয়ার? এখন এইখানে দেখো, এইখানকার থেকে এই আরটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের থেকে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনটা বেশি না কম? তুমি বলো অবশ্যই কম। এইটা পুরোটা হলে বেশি হতো, কিন্তু এটা তো কম। বলছে এটা কম, কতটুকু কম? আমরা কিভাবে পরিমাপ করব? হাউ টু মেজার, কিভাবে আমরা মাপবো? বলছে, ছবি ক্লিয়ার? পরিমাপ করার জন্য দুটো পদ্ধতি আছে। এক নম্বর পদ্ধতি, এই যে আই আছে, ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এর সাইন নেবে, এর সাইন নেবে। আর অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন আছে, এর সাইন নেবে। দুটোর অনুপাত বার করবে। এই দুটোর অনুপাতটাই হচ্ছে মিউ। মিউকে বলা হয় রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, বাংলায় বলে প্রতিসরাঙ্ক। বাংলায় কি বলে? প্রতিসরাঙ্ক। বিষয়টা আমি বলছি। বলছে কতটুকু কমেছে অ্যাঙ্গেল, সেইটা আমরা কিভাবে মাপবো? সেইটা মাপার জন্য হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের সাইন নেব আর অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনের সাইন নেব, দুটোর অনুপাত করব, দিয়ে যে মানটা বার হবে সেই মানটাই হচ্ছে কি? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্ক। সেইটুকু না কমেছে, এইটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকে, এর মান কখনোই চেঞ্জ হয় না। আরও একটা পদ্ধতি আছে। কি পদ্ধতি? পদ্ধতিটা হচ্ছে মানে মিউ বার করার পদ্ধতি। বলছে কতটুকু কমেছে, সেটাই তো মিউ। মিউ মানে হচ্ছে কতটুকু কমেছে। মিউ কতটুকু কমেছে সেটা সাইন আই বাই সাইন আর করলে আমরা পেতে পারি। আরও একটা পদ্ধতি হচ্ছে, এইখানে যে কতটুকু কমেছে এইটা নির্ভর করছে আগে আলোর গতিবেগ কত ছিল, এখন আলোর গতিবেগ কত হয়েছে, তাই তো? আলোর গতিবেগ আগে কত ছিল, এখন কত হয়েছে। গতিবেগ আগে বেশি ছিল, এখানে কম হয়ে গেল, এই জন্যই তো যতটুকু কমবে বাঁক খাবে, বেন্ড হবে, তাই তো? বেন্ড খাবে। বলছে আগে আলোর গতিবেগ কত ছিল সেইটা দেখবো আমরা, অর্থাৎ এয়ার মিডিয়ামে। বোঝা গেল? C1 মানে হচ্ছে ফার্স্ট মিডিয়ামের আলোর গতিবেগ, C2 মানে হচ্ছে ওয়াটার মিডিয়ামের আলোর গতিবেগ। বোঝা গেল? এইভাবে আমরা পরিমাপ করতে পারি, এইটাই পরিমাপ করব। চলো বার করি কতটুকু কমেছে। বলছে আলোর গতিবেগ বায়ু মাধ্যমে কত ছিল? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ওয়াটার মিডিয়ামে কত হলো? 2.25 × 10⁸ মিটার পার সেকেন্ড। চলো ক্যালকুলেশন করি। মিটার পার সেকেন্ড 10⁸ কাটা গেল, ওপরে থাকলো 3, নিচে থাকলো 2.25। যদি ভাগ করি দেখবে 1.33। মিউ এর মান কত? 1.33। এই কথার অর্থটা কি? এর এর অর্থ কি? মিউ মানে হচ্ছে 1.33। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে দুইভাবে বলা যেতে পারে। কীরকম? এয়ার মিডিয়াম বা বায়ু মাধ্যমে আলোর গতিবেগ এবং জল মাধ্যমের আলোর গতিবেগের অনুপাত হচ্ছে 1.33, তাই তো? অনুপাতটা হচ্ছে 1.33। আরেকটা পদ্ধতি কি? সেটা হচ্ছে বায়ু মাধ্যমের সাপেক্ষে জল মাধ্যমের প্রতিসরাঙ্ক। ভালোভাবে বুঝলে, বায়ু মাধ্যমের সাপেক্ষে কার প্রতিসরাঙ্ক? জল মাধ্যমের প্রতিসরাঙ্ক। অর্থাৎ আগে
যতটুকু গতিবেগ ছিল এয়ার মিডিয়ামের, তার তুলনায় জল মাধ্যমে এসে আলোর গতিবেগ 1.33 গুণ কমে গেছে। এতটুকুই তো কমেছে, 1.33 গুণই তো কমেছে, 1.33 গুণ কমেছে। তাহলে এয়ার মিডিয়াম থেকে ওয়াটার মিডিয়ামে আলোর গতিবেগ কমেছে কতটুকু? 1.33, এতটুকুই। বেন্ড খেয়েছে, অবিলম্বের দিকে সরে এসেছে, বোঝা গেল? তাহলে এইটা আমরা এয়ার মিডিয়াম আর ওয়াটার মিডিয়ামের ক্ষেত্রে বার করলাম। এইবারে যদি হয় এইরকম যে এই মিডিয়ামটা এয়ার থাকলো, এই মিডিয়ামটা আমরা কাঁচ করে দিলাম। এটা কি করলাম? কাঁচ, গ্লাস। অর্থাৎ বায়ু থেকে, এটা পুরো ধরো কাঁচ, বায়ু থেকে ওপর থেকে আমি কাঁচে লাইট মারছি, অর্থাৎ ইনসিডেন্ট রে কামস ফ্রম এয়ার অ্যান্ড মুভস ইনটু গ্লাস। হলো? গ্লাসে যখন ঢুকবে বা কাঁচ মাধ্যমে যখন প্রবেশ করছে, এটা কাঁচ, তখন কি হবে? যদি বার করি কতটুকু বেন্ড খাবে, মিউ সমান C1/C2। এটা এয়ার মিডিয়ামের আলোর গতিবেগ, আর এইটা কি? এটা হচ্ছে C2টা কি? গ্লাস মিডিয়ামে আলোর গতিবেগ, তাই তো? গ্লাস মিডিয়ামে আলোর গতিবেগ মানে কাঁচের মধ্যে আলো কত গতিবেগে যাবে, বলছে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে কাঁচ মিডিয়ামে আলোর গতিবেগটা আরও কম। চলো বার করি, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বাই 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা কাটা গেল, 3/2 কে যদি ভাগ করি 1.5। তার মানে এয়ার মিডিয়াম থেকে গ্লাস মিডিয়ামে আসার সময় আলোর গতিবেগ আগের থেকে 1.5 গুণ কমে যায়। তো যতটুকু কমবে ততটুকুই বেন্ড হবে, তাই তো? বলা যেতে পারে, বা বলা যেতে পারে এরকম যে আলোর বাতাস মাধ্যমে এবং গ্লাস মাধ্যমে আলোর গতিবেগের অনুপাত 1.5, এইভাবে বলা যেতে পারে। হলো? এইবারে এই মিডিয়ামটা এয়ার থাকবে, এই মিডিয়ামটাকে আমরা ডায়মন্ড করব, হিরে। হ্যাঁ, এটা আমরা ডায়মন্ড করব, ডায়মন্ড, হিরে করবে, হিরে। এবার এটা হিরে, তাহলে হিরের মধ্যে আলো কত গতিবেগে চলে? বলছে 1.25 × 10⁸ মিটার পার সেকেন্ড, এই গতিবেগে চলে। হ্যাঁ, তো বার করি, নোট করবে কিন্তু এইগুলো। হ্যাঁ, তাহলে মিউ সমান কি জানি? C1/C2। তাহলে C1 এয়ার মিডিয়ামের স্পিড, C2 কোন মিডিয়ামের স্পিড? C2 হচ্ছে তোমার ডায়মন্ড মিডিয়ামের আলোর স্পিড, তাই তো? তো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এইটা হচ্ছে 1.25 × 10⁸ মিটার পার সেকেন্ড। 10⁻10 কাটা গেল, 1.25, এটা ক্যালকুলেশন করলে 2.4। তাহলে মিউ = 2.4, অর্থাৎ আরও বেন্ড হবে, অবিলম্বের দিকে আরও সরে আসবে। বলছে এয়ার মিডিয়াম থেকে ডায়মন্ড মিডিয়ামে আলো আসার সময় 2.4 গুণ আগের তুলনায় গতিবেগ কমে যায়, বোঝা গেল? তাহলে আমরা কি দেখলাম? ফার্স্ট, মিউ বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্ক এয়ার থেকে ওয়াটারে আসতে গেলে ওয়াটারের সাপেক্ষে, ওয়াটারের হচ্ছে 1.33, এটা হচ্ছে ওয়াটার, তাই তো? 2, মিউ যদি গ্লাস মিডিয়ামে থাকে তখন হবে কত? 1.5, এটা গ্লাস মিডিয়ামের প্রতিসরাঙ্ক। 3, মিউয়ের মান দেখলাম 2.4, এটা কোন মিডিয়ামে? ডায়মন্ড মিডিয়ামে, তাই তো? তাহলে যদি বলে কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক সব থেকে কম, জলের কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক 3টের মধ্যে বেশি? ডায়মন্ডের। এই 3টের মধ্যে বললাম, বোঝা গেল? বোঝা গেল তো? আচ্ছা, তাহলে আমরা দেখছি যে আলোর গতিবেগের পরিবর্তনের জন্যই অন্য মিডিয়ামে আলো যাওয়ার সময় হয় অবিলম্বের দিকে সরে বা অবিলম্বে দূরে সরে, তাই তো? এইবারে নোট করবে। হ্যাঁ, এবারে এমন কি ফ্যাক্টরস দ্যাট ইম্প্যাক্ট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, অর্থাৎ এই প্রতিসরাঙ্ককে এমন কি ফ্যাক্টর আছে, কি উপাদান আছে যেগুলো চেঞ্জ করতে পারে, প্রভাবিত করতে পারে, ইম্প্যাক্ট হতে পারে। দেখো,
ফার্স্ট টাইপস অফ মিডিয়াম, তাই তো? কীরকম বলছে, যদি মিডিয়াম চেঞ্জ করি এয়ার ওয়াটার তাহলে মিউ এর মান 1 আসছে। যদি ওয়াটারের জায়গায় গ্লাস করি তাহলে মিউ এর মান কত আসছে? 1.2 আসছে, 1.5 আসছে। যদি গ্লাসের জায়গায় ডায়মন্ড করি মিউ এর মান কত আসছে? 2.4। তাহলে এই যে মিডিয়াম চেঞ্জ করার জন্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স চেঞ্জ আসছে, এটা একটা ফ্যাক্টর, মিডিয়াম একটা ফ্যাক্টর। 2 টেম্পারেচার, বলছে টেম্পারেচার যদি চেঞ্জ করি, ভালোভাবে বুঝবে এই পয়েন্টটা, হ্যাঁ। এটা এয়ার, এটা ওয়াটার হলো, এটা রেয়ারার মিডিয়াম, রেয়ারার মানে লঘু হালকা, এটা ডেন্সার ঘনত্ব বেশি, ডেন্সার। বলছে আলো আসছে এদিক দিয়ে যাওয়ার কথা, এটা নর্মাল, এটা ইনসিডেন্ট রে, আলো কী হবে? এই দিক দিয়ে যাবে, রিফ্র্যাক্টেড রে, তাই তো? এখন বিষয় হচ্ছে জলটাকে আমি ধরো গরম করেছি, গরম জল, তাহলে গরম জলটা ডেন্সার থেকে হালকা রেয়ারার হয়ে যাবে না? রেয়ারার হয়ে যাবে, এর ঘনত্বটা কমে যাবে। তাহলে ঘনত্ব যদি বাড়ে তাহলে এইদিকে অবিলম্বের দিকে সরেছে, ঘনত্ব যদি কমে তাহলে এখন আলোটা আর এই দিক দিয়ে যাবে না, আলোটা আরেকটু দূরে সরবে। বুঝতে পারলে? তাহলে টেম্পারেচারের সঙ্গে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের সম্পর্ক আছে। আরেকটা কি? আরেকটা হচ্ছে ওয়েভ লেন্থ। ওয়েভ লেন্থ, ওয়েভ লেন্থের সঙ্গে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের কি সম্পর্ক? যদি ওয়েভ লেন্থ না জানো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সে সঙ্গে সম্পর্ক বুঝতে পারবে না। এটা ওয়েভ চ্যাপ্টারে ভালোভাবে আমি ক্লাস নেব, কয়েক ঘন্টার ক্লাস হবে ওয়েভের চ্যাপ্টারে, সেখানে পুরো ডিসকাস করবে। তাহলে ফ্যাক্টরস দ্যাট ইম্প্যাক্ট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, টাইপস অফ মিডিয়াম, টেম্পারেচার অ্যান্ড ওয়েভ লেন্থ। ওয়েভ লেন্থকে বাংলায় বলে তরঙ্গ দৈর্ঘ্য, আমি তরঙ্গের চ্যাপ্টারে, ওয়েভের চ্যাপ্টারে পড়াবো। হলো, এখন নোট করবে এগুলো, হ্যাঁ। ভিডিওটাকে পজ করবে, পজ করে নোট করবে। আলো যদি রেয়ার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে আসে আর ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারার মিডিয়ামে যায়, তাহলে কি কি চেঞ্জ হতে পারে সেইটা একটু দেখব। প্রথম স্পিড, বলো। রেয়ার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে আসছে, অর্থাৎ এয়ার মিডিয়াম, ওয়াটার মিডিয়াম, এটা রেয়ার, এটা ডেন্সার। রেয়ার মানে লঘু হালকা, ডেন্সার মানে ঘনত্ব বেশি। তো এইখান থেকে যখন আলো এসে পৌঁছলো তখন ওয়াটার মিডিয়ামে এসে কি আলোর গতিবেগ বাড়বে না কমবে? তাহলে রেয়ার থেকে ডেন্সারে আলোর গতিবেগটা কী হবে? কমবে। তাহলে স্পিড কমবে, বোঝা গেল? স্পিড কমবে। ডেন্সার থেকে রেয়ার উল্টো হবে, স্পিড। ভাবো এবার, এখান থেকে আলো ওপরের দিকে দিচ্ছ, তাহলে অবিলম্ব যদি থাকে তাহলে অবিলম্বে দূরে সরবে, বোঝা গেল? স্পিড কি হবে? বৃদ্ধি পাবে, স্পিড বৃদ্ধি পাবে। হলো, দ্বিতীয়ত হচ্ছে ওয়েভ লেন্থ। ওয়েভ লেন্থের সঙ্গে স্পিডের সম্পর্ক সরল সম্পর্ক, এটাও কমবে। ওয়েভ লেন্থ বোঝাবো, হ্যাঁ, আমি পরের চ্যাপ্টারে। ওয়েভ লেন্থ এটাও বাড়বে, স্পিড যা হবে ওয়েভ লেন্থ তাই হবে, এতটুকু মনে রাখবে। নেক্সট ফ্রিকোয়েন্সি, এটাও কিন্তু ওয়েভের চ্যাপ্টারের টপিক। ফ্রিকোয়েন্সিটা স্পিড ওয়েভ লেন্থ যা হবে তার উল্টো হবে, তাহলে এটা যদি কমে এটা কী হবে? বাড়বে। 3 ফ্রিকোয়েন্সি কমবে, বোঝা গেল? আমি বোঝাচ্ছি, রেয়ার থেকে ডেন্সার মিডিয়ামে গেলে আলোর গতিবেগের কি হয়? হ্রাস পায়, ওয়েভ লেন্থ হ্রাস পায়, কম্পাঙ্ক বাড়ে। ডেন্সার থেকে রেয়ার মিডিয়ামে গেলে স্পিড বাড়ে, ওয়েভ লেন্থ বাড়ে, ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক কমে। এখন ওয়েভ লেন্থ ফ্রিকোয়েন্সি শুধু টার্মগুলোর সঙ্গে পরিচিত, আমি পরবর্তীতে আলোচনা করব। 4 কালার, বলো। এয়ার মিডিয়াম মানে রেয়ারার মিডিয়াম, ওয়াটার মিডিয়াম মানে ডেন্সার মিডিয়াম। এইখানে যে রঙের আলো আসে ওয়াটারের মধ্যে গিয়ে কি আলো রং চেঞ্জ হয়? চেঞ্জ হয় না, তাহলে কালারের কোনো চেঞ্জ হয় না। ডেন্সার থেকেও যদি রেয়ারে যায় কালারের কোনো চেঞ্জ হয়? বলছে কালারের কোনো চেঞ্জ হয় না, কালারের তো কোনো চেঞ্জ হয় না, বোঝা গেল? আরেকটা কি, এটা ইম্পর্টেন্ট। কীরকম? এয়ার ছিল,
রেয়ারার মিডিয়াম ছিল, ওয়াটার হলো, ডেন্সার মিডিয়াম হলো। বলছে আলো যখন আসলো ইনসিডেন্ট রে, নর্মাল টানলাম, এদিক দিয়ে যাওয়ার কথা, কিন্তু অবিলম্বের দিকে সরে আসলো, কারণ ঘনত্ব বেশি, আলোর গতিবেগ কম, তাই তো? তাহলে এই যে রিফ্র্যাক্টেড রে বেন্ডস, কোন দিকে বেন্ড করছে? কোন দিকে বেন্ড করছে? নর্মালের দিকে, তাই তো? তাহলে আমরা কি বলতে পারি? রিফ্র্যাক্টেড রে বেন্ডস টুয়ার্ডস, অর্থাৎ বেন্ডস মানে বাঁক খায়, টুয়ার্ডস কার দিকে? টুয়ার্ডস দ্য নর্মাল। বোঝা গেল? রিফ্র্যাক্টেড রেটা নর্মালের দিকে বাঁক খায়। ক্লিয়ার? এইবারে যদি ডেন্সার থেকে রেয়ারের দিকে যাই আমি, তখন দেখা যাবে অবিলম্ব থেকে দূরে সরছে, অবিলম্ব থেকে দূরে সরছে, উল্টোটা। তাহলে কি বলবো এখানে? রিফ্র্যাক্টেড রে bends away from the normal, তাই তো? অর্থাৎ রিফ্র্যাক্টেড রেটা বাঁক খাবে তোমার নর্মালের থেকে দূরে। বোঝা গেল? ক্লিয়ার? এখান থেকে কিন্তু এমসিকিউ কোয়েশ্চেন দেয়, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, আর এখানে স্পিডটা ইম্পর্টেন্ট, আর ওয়েভলেন্থও ইম্পর্টেন্ট। বোঝা গেল? এইবারে কিছু আমরা অ্যাপ্লিকেশান দেখব, নোট করবে এইগুলো, হ্যাঁ? application of refraction of light, অর্থাৎ আলোর প্রতিসরণের কিছু আমরা অ্যাপ্লিকেশান দেখব। বলো, একটা পাত্র নিলাম, জল নিলাম, এখানে তুমি একটা স্টিক রেখেছো, লাঠি বা কলম রেখেছো। তুমি ওপর থেকে দেখবে কলমটা এতদূর পর্যন্ত দেখায়, তারপরে এইখানে দেখবে, এখানে যদি চোখ দিয়ে দেখো তুমি, তখন দেখবে স্টিকটা এইখানে ওপরের দিকে উঠে এসেছে। কেন উঠে এসেছে? কেন উঠে এসেছে? দেখায় না এরকম? দেখবে জলের মধ্যে পেন্সিলটাকে রাখবে, এ দেখবে পেন্সিলের ওপরের অংশটা তো ঠিক আছে, কিন্তু এই দিকটা দেখবে একটু সরে এসেছে এই দিকে, দেখে মনে হয় এরকম, কিন্তু আদতে হয় না। তো বিষয় হচ্ছে এইরকম যে এই পেন্সিলটাকে আমরা দেখতে পাচ্ছি কেন? কারণ এর উপরে আলো পড়ছে, আলো এসে আমাদের চোখে পড়ছে, তার জন্য আমরা দেখতে পাই। তার মানে এখান থেকে আলো বের হচ্ছে, ঠিক এইখান থেকেও তার মানে আলো বের হচ্ছে, তাই তো? এখান থেকে আলো বের হচ্ছে, তাই তো? তার মানে এইখান থেকে যখন আলো বাহির হচ্ছে, ব্যাস, আলো বাহির হচ্ছে, তো আলো বাহির হচ্ছে। এখন এইটা কি মিডিয়াম? ওয়াটার মিডিয়াম। এইটা পয়েন্ট অফ ইনসিডেন্স, এখানে আমরা কি টানবো? নর্মাল টানবো। এখন আমরা কি দেখব? এই বরাবর যাওয়ার কথা ছিল আলোটা, তাই তো? কিন্তু নর্মালের থেকে, ডেন্সার থেকে রেয়ার যাচ্ছে, আমরা কি করলাম? ডেন্সার থেকে রেয়ারে গেলে অবিলম্বের থেকে দূরে সরবে, তাহলে আলোটা এই দিক দিয়ে যাবে, তাই তো? আলোটা এই দিক দিয়ে যাবে, ঠিক এই আলোটাও কি হবে? এই দিক দিয়ে যাবে, এই আলোটাও এই দিক দিয়ে যাবে। মনে হবে যে এই দুটোকে যদি ডট ডট দিয়ে বাড়ায়, তো মনে হবে এইখানে আমাদের চোখের এইটা একটা জাদু, মনে হবে এইখান থেকে যেন আলোটা বাইর হচ্ছে, কিন্তু এই দিক থেকে যেতে যেতে বেন্ড হয়ে যাবে, এইদিকে বেন্ড হয়ে যাবে, অবিলম্বে থেকে দূরে সরবে। তো এইটাকে যদি ডট ডট দিয়ে বাড়াও, তো মনে হবে এইখানে যেন স্টিকটা আছে। বোঝা গেল? তাহলে বেন্ডিং অফ স্টিক, অর্থাৎ কোনো একটা লাঠি, সেই লাঠির বেন্ডিং খাওয়া, বাঁক খাওয়া কার জন্য হয়? এই ঘটনাটা কার জন্য? রিফ্লেকশন অফ লাইট, আলোর প্রতিসরণের জন্যই তো আমরা দেখতে পেলাম। নেক্সট 2, ঠিক এইভাবেই কোনো অবজেক্টকে যদি জলের মধ্যে রাখি, অবজেক্ট আন্ডার ওয়াটার অ্যাপিয়ার্স বিগার অর ক্লোজার, অর্থাৎ কোনো অবজেক্ট বা বস্তুকে যদি জলের মধ্যে রাখি, দেখে মনে হয় বড় বা ছোট। এই উদাহরণ দিয়ে একটু চেক করবে।
ছবিটা আঁকাবে, দেখবে হবে। 3 নম্বর, টুইঙ্কলিং অফ স্টার্স। টুইঙ্কলিং অফ স্টার্স মানে কি? নক্ষত্রদের যে চকমকে চকমকে যে আলো হয়, কীরকম? তুমি এখানে আছো, এখানে ধরো নক্ষত্র আছে একটা, তুমি এখানে আছো, তাই তো? বায়ুমণ্ডলের তো স্তর আছে, ফার্স্ট ট্রোপোস্ফিয়ার, সেকেন্ড স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এইভাবে স্তর আছে। আর এগুলো তো ডেন্সার, ঘনত্ব কম বেশি আছে প্রত্যেকটা স্তরের, তাই তো? ওপর এটা এটা যেমন ওপরে উঠলে ঘনত্ব কমতে থাকবে, এটার বাড়তে থাকবে, এইরকম। তখন বিষয় হচ্ছে, তো ডেন্সার আর রেয়ারের বিষয়, তো যখন আলো এখানে এসে পড়বে, এই জায়গায় যদি আমি অবিলম্ব টানি, তাহলে দেখা যাবে আলো যাওয়ার কথা এইদিকে, কিন্তু চলে আসছে কোথায়? এইদিকে, এই দিক দিয়ে আসছে। আবার দেখা যাচ্ছে এখানে এসে পড়ছে, এখানে অবিলম্ব টানছি আমি, আবার এরকম। তাহলে এই যে একটা ঝিকিমিকি ঝিকিমিকি টুইঙ্কলিং, এর জন্য আমরা কি দেখি? টুইঙ্কলিং অফ স্টার্স। 3 নম্বর, বোঝা গেল? আবার এখানে সেরকম হবে, আবার এরকম হবে। তা এইখান থেকে দেখলে যেন মনে হয় যে একবার এইখানে আলো, এইখানে আলো, এইখানে আলো, এইখানে আলো, তো এইখান থেকে মনে হয় একবার নিভছে, একবার জ্বলছে, নিভছে, জ্বলছে, হ্যাঁ, এরকম টুইঙ্কলিং অফ স্টার। ফরমেশন অফ রেইনবো। ফরমেশন অফ রেইনবো, এটা পরবর্তীতে আরো ভালোভাবে বুঝতে পারবে। হ্যাঁ, রামধনু। নেক্সট হচ্ছে সানরাইজ, সূর্য 2 মিনিটস আর্লিয়ার, আর সানসেট 2 মিনিট লেটে দেখতে পাই। কেন? বলছে তুমি দাঁড়িয়ে আছো এইখানে, সব রিফ্র্যাকশন অফ লাইটের জন্য। হ্যাঁ, এইখানে সূর্য আছে, বলো সূর্য উদিত হচ্ছে, ধরো স্তর আছে, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার আছে। আলো এখানে এসে পড়বে, হলো এরকম, আবার এরকম, এরকম, এরকম। তোমার চোখ মনে হবে যে এই দিক থেকে আলোটা আসছে, মানে তুমি যদি ডট 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 দিয়ে বাড়াতে শুরু করো, তখন মনে হবে সূর্যটা এইখানে। তাহলে 2 মিনিট আগেই তুমি সূর্যকে দেখতে পাচ্ছ, বোঝা গেল? আবার ঠিক সেম সানসেটের সময়ও এইরকম, বোঝা গেল? তাহলে রিফ্র্যাকশন অফ লাইটের অ্যাপ্লিকেশনগুলো এইগুলো কিন্তু ছবি এঁকে এঁকে করবে। আমি একটু বুঝিয়ে দিলাম রিফ্র্যাকশন অফ লাইটের, তোমরা ছবি এঁকে এঁকে একটু বুঝে বুঝে করবে। হ্যাঁ, ক্লিয়ার? আজকে এতটুকুই, পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে, সঙ্গে থেকো, ধন্যবাদ।